সময়টা ১৯৮১ সাল। বাংলাদেশ তখন সবে একটা নতুন পথে হাঁটতে শুরু করেছে। একদলীয় শাসনের শ্বাসরুদ্ধকর অধ্যায় পেরিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের জানালা খুলে দিয়েছেন একজন মানুষ। তার নাম জিয়াউর রহমান। সেনাবাহিনীর পটভূমি থেকে উঠে আসা এই মানুষটি তখন শুধু রাষ্ট্রপতি নন, তিনি যেন একটা আশা, একটা সম্ভাবনার প্রতীক। দেশের রাজনৈতিক মানচিত্রে তিনি এমন কিছু পরিবর্তন এনেছিলেন যা অনেকের চোখের বিপজ্জনক মনে হচ্ছিল। কাদের চোখে, সেটাই তো আজকের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক সেই সময় জিয়াউর রহমান একটি সিদ্ধান্ত নিলেন, যেটাকে পরবর্তীকালে অনেক রাজনৈতিক বিশ্লেষক তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে চিহ্নিত করেছেন। তিনি প্রতিবেশী দেশের নির্বাসনে থাকা একজন রাজনৈতিক নেত্রীকে দেশে ফেরার অনুমতি দিলেন। উদারতা, গণতান্ত্রিক মূল্যবোধ, নাকি নিজের শক্তির ওপর অতিরিক্ত আস্থা, যে কারণেই হোক এই সিদ্ধান্তটি তার জীবনের শেষ বড় সিদ্ধান্তগুলোর একটি হয়ে রইল। সেই নেত্রী দেশে ফিরলেন ১৯৮১ সালের ১৭ই মে। লাখো মানুষের ঢল নেমেছিল বিমানবন্দরে, আবেগ উচ্ছ্বাস স্লোগান, কিন্তু কেউ জানতো না এই আবেগের আড়ালে কি ভয়ঙ্কর একটা ঘড়ি টিকটিক করে চলছে। মাত্র ১৩ দিন, মাত্র ১৩টি সূর্যোদয়ের ব্যবধান। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম শহর, রাতের গভীরতম প্রহর তখন ভোরের দিকে হেলে পড়েছে। সার্কিট হাউসের চারপাশে এক অস্বাভাবিক নীরবতা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে রাত কাটাচ্ছেন। তার এই চট্টগ্রাম সফরটি ছিল সম্পূর্ণ অপরিকল্পিত, আকস্মিক এবং গোপনীয়। স্থানীয় প্রশাসনকে আগে থেকে কিছুই জানানো হয়নি, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না, কোনো প্রোটোকল সাজানো হয়নি। কিন্তু থামুন, এখানে একটা প্রশ্ন জাগে না আপনার মনে? যে সফর এতটাই গোপন ছিল, সে সফরের কথা স্থানীয় জেলা প্রশাসকও জানতেন না। সেই সফরের খবর ঘাতকরা কিভাবে পেল? কে জানালো তাদের? তৎকালীন জেলা প্রশাসকের বয়ান অনুযায়ী জিয়াউর রহমান প্রতি মাসেই পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দেখতে চট্টগ্রামে আসতেন। কিন্তু এবারের সফরটি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। মাত্র ২ সপ্তাহ আগেই তিনি কক্সবাজারের একটি বড় সামরিক পরিদর্শন সেরে এসেছিলেন। এত অল্প সময়ের মধ্যে আবার চট্টগ্রামে আসার কোনো সামরিক কারণ ছিল না, কারণটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। চট্টগ্রামে তখন তার নিজের দলের ভেতরে তীব্র দ্বন্দ্ব চলছিল। দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছিল স্থানীয় নেতৃত্ব। একদিকে তৎকালীন উপপ্রধানমন্ত্রীর সমর্থক গোষ্ঠী, অন্যদিকে ডেপুটি স্পিকারের অনুসারীরা। রাজপথে মারামারি, সংঘর্ষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এই কোন্দল সামলাতেই ছুটে এসেছিলেন জিয়াউর রহমান। আর এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। নিজের দলকে বাঁচাতে গিয়ে নিজে হারিয়ে গেলেন চিরতরে। কিন্তু আসল রহস্য তো এখনও শুরু হয়নি। ভোর ৪টা, সার্কিট হাউসের নিস্তব্ধতা হঠাৎ ছিন্নভিন্ন হয়ে গেল। সেনাবাহিনীর কয়েকটি গাড়ি তীব্র গতিতে ঢুকে পড়ল মূল চত্বরে। এলোপাতারি গুলিবর্ষণ শুরু হলো। মেশিন গানের একটানা ব্রাশ ফায়ারের শব্দে কেঁপে উঠল চারপাশ। ভারী বুটের কর্কশ আওয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আর তারপর আরেক দফা গুলির শব্দ, তারপর নীরবতা, মৃত্যুর নীরবতা। সার্কিট হাউসের ভেতরে তখন গ্যারেজের ডাইনিং টেবিলে নিচে লুকিয়েছিলেন সহকারী প্রোটোকল অফিসার। তার কাঁপা কাঁপা গলায় ফোনে জেলা প্রশাসককে জানালেন সর্বনাশ হয়ে গেছে। টেবিলের নিচ থেকে তিনি শুনতে পাচ্ছিলেন সব কিছু, বুটের শব্দ, গুলির শব্দ, চিৎকার, আর তারপর সেই ভয়ঙ্কর নীরবতা। জেলা প্রশাসক তখনও বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু কিছুক্ষণের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছ থেকে এলো সেই চূড়ান্ত নিশ্চিতকরণ। অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে তিনি বললেন, আমাদের রাষ্ট্রপতি আর নেই, ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। কোনো প্রোটোকল, কোনো নিরাপত্তা বিধিনিষেধ তোয়াক্কা না করে ছুটে গেলেন জেলা প্রশাসক সার্কিট হাউসে। সেখানে গিয়ে যা দেখলেন সেটা কোনো সভ্য দেশের কোনো নাগরিকের দেখার কথা নয়। বিশাল প্রধান ফটক হাট করে খোলা, কোনো প্রহরী নেই, কোনো টহলদল নেই, পুরো চত্বর যেন ভূতিরে বাড়ি। উপরতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের দরজার সামনের মেঝেতে একটি সাদা চাদরে ঢাকা নিথর শরীর। চাদর সরাতেই দেখা গেল বাংলাদেশের স্বপ্নদোষ্টার রক্তাক্ত মুখ। কিন্তু নৃশংসতা এখানেই থামেনি। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি বিশেষ দল এসে জিয়াউর রহমান সহ ৩ জনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে গেল। কোথায়? রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে গোপনে দাফন করে দেওয়া হলো দেশের রাষ্ট্রপ্রধানকে। যেন কোনো প্রমাণ না থাকে, যেন কোনো চিহ্ন না থাকে, যেন ইতিহাস নিজেই ভুলে যায়। কিন্তু ইতিহাস ভোলেনি, এবং আজ ৪৫ বছর পর ইতিহাস তার হিসাব চাইছে। এবার আসুন সেই সবচেয়ে শিহরণ জাগানো অধ্যায়ে। ঠিক যেভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে গুলিবর্ষিত হচ্ছিল, ঠিক সেই একই সময়ে দেশের পূর্ব সীমান্তে আখাউড়ার এক অদ্ভুত ঘটনা ঘটছিল। একজন নারী বোরকা পরে ছদ্মবেশে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তার গন্তব্য ছিল ভারত, কিন্তু একজন প্রখর দৃষ্টিসম্পন্ন নারী পুলিশ এবং সীমান্তরক্ষীদের সতর্কতায় তিনি ধরা পড়েন। সেই নারী ছিলেন শেখ হাসিনা। একটু ভেবে দেখুন, দেশের রাষ্ট্রপ্রধান খুন হচ্ছেন ভোরবেলা, আর ঠিক সেই ভোরেই দেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছদ্মবেশে দেশ ছাড়ার চেষ্টা করছেন। যদি আগে থেকে না জানতেন যে কী ঘটতে যাচ্ছে, তাহলে ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময়ে পালানোর প্রয়োজন হলো কেন?
কে তাকে জানিয়েছিল, কোন সিগন্যাল এসেছিল, কোন পরিকল্পনার অংশ ছিল এই পলায়ন? এই প্রশ্নগুলোর উত্তর ৪৫ বছর ধরে চাপা পড়ে রয়েছে, কিন্তু আজ আর চাপা রাখা সম্ভব হচ্ছে না। কারণ আজ সেই ২০২৬ সালের ১৬ই জুলাই ঢাকা থেকে এমন একটি খবর এসেছে যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক, আইনের চোখে ধুলো দিয়ে বেড়ানো জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি চাকরিচ্যুত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যাদের আমরা ডিবি নামে চিনি, তারা প্রযুক্তি আর গোয়েন্দা নজরদারির এক অসাধারণ সমন্বয়ে গ্রেফতার সম্পন্ন করেছে। ৪৫টি বছর, কল্পনা করতে পারেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে একজন দণ্ডপ্রাপ্ত খুনি ঘুরে বেরিয়েছে ছায়ার মতো। পরিচয় বদলেছে, ঠিকানা বদলেছে, হয়তো চেহারাও বদলেছে, কিন্তু শেষ পর্যন্ত আইনের হাত থেকে পালানো সম্ভব হয়নি। গ্রেফতারের পর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সরাসরি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, কারণ এটি একটি সামরিক আদালতের মামলা। কোর্ট মার্শালের রায় কার্যকরের পথ এখন উন্মুক্ত। আর এই সব কিছুর পটভূমিতে রয়েছে একটি অবিশ্বাস্য বাস্তবতা। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি তার বাবার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতির প্রথম বড় ফলাফল দৃশ্যমান হলো। কিন্তু একজন পলাতক আসামির গ্রেফতারেই কি পুরো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নাকি এই গ্রেফতার আসলে একটা বড় দরজা খুলে দিল, যে দরজার ওপারে লুকিয়ে আছে আরও অনেক নাম, আরও অনেক ষড়যন্ত্রের সুতো? তৃণমূল পর্যায়ে লাখো মানুষ আজ স্পষ্ট ভাষায় বলছেন, এই হত্যাকাণ্ডের পেছনে শুধু কয়েকজন বিপথগামী সেনা অফিসার ছিলেন না, ছিল একটি সুসংগঠিত আন্তর্জাতিক চক্র, যার এক প্রান্তে ছিল প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা এবং অন্য প্রান্তে ছিলেন দেশের ভেতরের কিছু উচ্চাভিলাষী রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর পুনরাবৃত্তির সম্ভাবনা। জেলা প্রশাসকের বিবরণ থেকে যে অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কথা উঠে এসেছে, সেই একই ধরনের বিভাজন কিন্তু আজকের রাজনৈতিক দলগুলোতেও বিদ্যমান। অভিজ্ঞ রাজনীতিবিদরা এ বিষয়ে বারবার সতর্ক বার্তা দিচ্ছেন। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এবার শুধু প্রবাদ নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আজ যখন মেজর মোজাফফরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো, তখন অনেকের চোখে এলো রিটেক, তখন অনেকের চোখে জল এসেছে। কারণ এই অস্ত্র শুধু একজন শহীদ রাষ্ট্রপতির জন্য নয়, এই অস্ত্র ন্যায় বিচারের জন্য, সত্য উন্মোচনের জন্য, ৪৫ বছরের দীর্ঘ অপেক্ষার জন্য। কিন্তু আসল প্রশ্নটা এখনও রয়ে গেছে, এই গ্রেফতার কি শুধু একটি অধ্যায়ের সমাপ্তি, নাকি এটি একটি নতুন অধ্যায়ের সূচনা? মেজর মোজাফফরের জবানবন্দিতে কি উঠে আসবে সেই সব নাম, যাদের কথা এতদিন কেউ বলতে সাহস পায়নি? সেই ভোরে সার্কিট হাউসের গেট কে খুলে দিয়েছিল? নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল? কার নির্দেশে তারা সরে গিয়েছিল? আর সেই রহস্যময় সেনাদল যারা মরদেহ নিয়ে রাঙ্গুনিয়ার পাহাড়ে গোপনে দাফন করতে গিয়েছিল, তাদের আদেশ কে দিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর একজন মোজাফফরের কাছে থাকার কথা। কিন্তু সে কি মুখ খুলবে, নাকি ৪৫ বছরের নীরবতা আরও গভীর হবে? একটা কথা বলি, বাংলাদেশের ইতিহাসে দুটো হত্যাকাণ্ড সবচেয়ে বেশি রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে। একটি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, আরেকটি ১৯৮১ সালের ৩০শে মে। দুটো ঘটনায় একটি অদ্ভুত মিল আছে। দুটো ক্ষেত্রেই রাষ্ট্রপ্রধানকে তার নিজের সেনাবাহিনী একটি অংশ হত্যা করেছে। দুটো ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দশকের পর দশক বিলম্বিত হয়েছে। এই দুটো ক্ষেত্রে নেপথ্যের মাস্টারমাইন্ডের সম্পূর্ণ চিহ্নিত করা আজও সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন মোজাফফরের গ্রেফতারের পরে কি পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচিত হবে, নাকি ক্ষমতার অদৃশ্য হাত আবারও সত্যকে ধামাচাপা দেবে? আপনার মতামত জানান কমেন্টে। আর এই ধরনের ইতিহাসের অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, কারণ পরবর্তী পর্বে আসছে এমন কিছু তথ্য যা আপনার জন্য ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে।